প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভুক্সিমূল সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল শিক্ষক ক্লাস নিচ্ছি। আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন বইয়ের প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো আমরা দেখো বোর্ডে লিখেছি আমাদের প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। আমরা এই পাঠ শেষে জানব পৌরনীতি কি, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতির পরিধি এবং পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা অনেকেই এসএসসি লেভেলে পৌরনীতির সাথে সম্পৃক্ত ছিলে, তোমরা পৌরনীতি সম্পর্কে জানো। পৌরনীতি কি? পৌরনীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এটি নাগরিককে তাত্ত্বিক জ্ঞান দান করে। তাত্ত্বিক জ্ঞানের বাস্তব রূপ হচ্ছে সুশাসন। মানুষ জন্মলগ্ন থেকেই সংঘবদ্ধভাবে বসবাস করে। মানুষের এই সংঘবদ্ধতা অন্যান্য জীবজন্তুর একত্রে বসবাস ও চলাফেরা থেকে স্বতন্ত্র। এজন্য বলা হয়ে থাকে মানুষ সামাজিক জীব। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল, and a man who is not a member of a society is either a beast or a god. অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। তো এরিস্টটল তোমরা জানো একজন বিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি বলেছেন যে সংঘবদ্ধ বা সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, নিয়ম কানুন, রীতিনীতি ও আচার আচরণগুলো আমাদের এই সমাজে প্রচলিত রয়েছে। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য যে শাখা গড়ে উঠেছে তাই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তো পৌরনীতি আমরা বলেছি এটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। আর আমরা এখন জানবো সুশাসন কি। সুশাসন পৌরনীতির তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে রূপদানের মাধ্যমে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমতাপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করে। কাজে বলা যায় পৌরনীতি ও সুশাসন অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে নাগরিক। নাগরিক জীবনকে নিরাপদ, সভ্য ও নিশ্চিন্ত করা পৌরনীতি ও সুশাসনের মুখ্য উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জেনেছো এরিস্টটল পৌরনীতি সম্পর্কে কি বলেছেন, আমাদের সমাজ সম্পর্কে কি বলেছেন। আমরা এখন পৌরনীতির ধারণা বা পৌরনীতি সম্পর্কে ডিটেইলস জানার চেষ্টা করব। পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক শব্দটি এসেছে দুইটা ল্যাটিন শব্দ, একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। পৌরনীতি এসেছে ইংরেজি প্রতিশব্দ সিভিক্স থেকে, এবং সিভিক্স শব্দটি দুইটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। আমরা বলেছি সিভিস এবং সিভিটাস। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। অর্থাৎ উৎপত্তি বা শাব্দিক অর্থে পৌরনীতি হলো নাগরিক ও নগর রাষ্ট্র বিষয়ক শাস্ত্র। তাহলে আমরা যদি বলি যে পৌরনীতি হচ্ছে এমন একটা শাস্ত্র যা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে যা আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী।
নগরের অধিবাসী যারা তাদেরকে বলা হতো পৌরবাসী, আর এজন্যই পৌর জীবন বা নাগরিক জীবনের অপর নাম এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে পৌরনীতি বা সিভিক শব্দটির প্রথম সূত্রপাত ঘটে। প্রাচীন গ্রিসে এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। অ্যাথেন্স, স্পার্টা, মেগেরা, রোডস প্রভৃতি ছিল প্রাচীন গ্রিসের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। এসব নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র এবং জনসংখ্যা ছিল সীমিত। এসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে যারা বসবাস করত সবাই নাগরিক ছিল না। প্রশ্ন হলো কারা নাগরিক ছিল? সেই সময় সাধারণত পুরুষদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো। এর পাশাপাশি যারা ভোটদান করতেন, নির্বাচনে অংশগ্রহণ করতেন, অর্থাৎ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন, তাদেরকে নাগরিক বলা হতো। মহিলা, দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না, সেজন্য তাদেরকে নাগরিক বলা হতো না। আমরা এখন জানবো পৌরনীতির সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী তো এই পৌরনীতি সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কে আমরা জানব। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক E.M. হোয়াইট তার ঐতিহাসিক গ্রন্থ দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপে বলেছেন, civics is that subject which deals with everything appertaining to citizenship, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। আবার F.I. গ্লাডের মতে civics is the study of institutions, habits, activities and spirit by means of which a man or women may fulfill the duties and receive benefits of membership in a political community, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে অধিকার ভোগ করে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা জানলাম। এবার আমাদের দেশের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রফেসর এমাজউদ্দিন সাহেব, তিনি বলেছেন যে পৌরনীতি হলো সেই শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের বিবিধ অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করে এবং মানুষের আচরণ, কার্যবিধি ও রাষ্ট্রের অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা বিশ্লেষণ করে, তাই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৌরনীতির বিভিন্ন সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানীদের থেকে জানলাম। এই সব আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে পৌরনীতির ব্যবহার। সংকীর্ণ অর্থে পৌরনীতির ব্যবহারটা কি? সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝায়, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয়, যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা এবং সততার সাথে ভোট দান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব ব্যাপক অর্থে পৌরনীতি। ব্যাপক অর্থে পৌরনীতি হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৌরনীতি সম্পর্কে একটি ধারণা পেলাম। তোমরা আমাদের নির্ধারিত বই, যেটি কাজী আরাফাত হোসেন লিখেছেন, সেই বইয়ে প্রথম অধ্যায়ে আরো ডিটেইলস জানতে পারবে তোমরা যদি বইয়ের সাথে সংস্পর্শ রাখো। আমরা আশা করছি তোমরা বাড়িতে
অবশ্যই এই যে সংজ্ঞাগুলো বললাম আমরা, সেগুলো তোমরা খাতায় নোট করবে এবং ভবিষ্যতের পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়ক হবে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানবো পৌরনীতির পরিধি। তো পৌরনীতি যেহেতু একটু ব্যাপক বিষয় এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৌরনীতি, তো আমরা জানবো যে এই পৌরনীতির পরিধি কতটুকু। তো পৌরনীতি রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেমন অধিকার অপরিহার্য, তেমনি রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য কর্তব্য পালনে আবশ্যক। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয় এবং অধিকার যেভাবে বিভিন্ন ধরনের কর্তব্যের সাথে সম্পর্কিত, পৌরনীতি সেই বিষয় নিয়ে আলোচনা করে। আমাদের নাগরিক জীবনের সাথে জড়িত মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কেও পৌরনীতি আলোচনা করে। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার আমাদের হচ্ছে একটা আদি উৎস। তো এই আদি প্রতিষ্ঠান, এই পরিবার সম্পর্কেও আলোচনা করে পৌরনীতি। কালের বিবর্তনের ধারায় পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে উঠেছে রাষ্ট্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনের সাথে জড়িত রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে পৌরনীতি। রাষ্ট্রের সংজ্ঞা কি হবে, প্রকৃতি কেমন হবে রাষ্ট্রের, রাষ্ট্রের উৎপত্তি, তারপর রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, এই সব বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি। নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কেও পৌরনীতি আলোচনা করে। অর্থাৎ একজন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত স্থানীয় প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই সব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েও পৌরনীতি আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, শুধু তাই নয়, এর বাইরেও সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়াদি নিয়ে পৌরনীতি আলোচনা করে। রাজনৈতিক যে ঘটনাবলী আছে, আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা কল্পনা করি, সেই 1948 সাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৌরনীতি। এর বাইরে আন্তর্জাতিক বিষয় আছে, সেগুলো পৌরনীতির অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে আলোচনা থেকে জানলাম যে পৌরনীতির যে পরিধি, সেটি একটি বিশাল এবং ব্যাপক বিষয়। আমরা আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে এই বিষয়ে আরো জানতে চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো পৌরনীতি কেন আমরা পাঠ করব, এর গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা কি? দার্শনিক বার্নার্ড শ বলেছেন, একমাত্র পৌরনীতি পাঠের জনপ্রিয়তা ছাড়া মানব সভ্যতা রক্ষা করা সম্ভব না। কাজেই বলা যায়, নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করে সভ্য সমাজের সদস্য হতে হলে পৌরনীতির জ্ঞান অর্জন আবশ্যক। তো পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কি? সুন্দর ও সুখী নাগরিক জীবনের জন্য পৌরনীতি পাঠ করতে হবে। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পৌরনীতি আমাদেরকে পাঠ করতে হবে, জানতে হবে। সুনাগরিকের গুণাবলী বিকাশের সহায়তার জন্য আমাদের পৌরনীতি পাঠ করতে হবে। পৌরনীতির জ্ঞান সুনাগরিকের গুণাবলী বিকাশে সহায়তা করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য সর্বতভাবে নির্ভর করে সুনাগরিকের উপর। নাগরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং মনের সংকীর্ণতা দূর হয়। অর্থাৎ যদি আমরা পৌরনীতি পাঠ করি, আমাদের মধ্যে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেগুলোর পরিবর্তন ঘটবে এবং আমাদের মনের সংকীর্ণতা দূর হবে। নাগরিকের বুদ্ধিবৃত্তির বিকাশের জন্য পৌরনীতি পাঠ আবশ্যক। নাগরিকের জাতীয় জীবনের চেতনার উন্মেষ।
পৌরনীতির জ্ঞান নাগরিকের জাতীয় চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো জাতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ তার সদা জাগ্রত নাগরিকবৃন্দ। পৌরনীতির অনুশীলনে নাগরিকগণ একদিকে যেমন সচেতন হয়ে উঠে, অন্যদিকে তেমনি দায়িত্ব ও কর্তব্য পালনে প্রস্তুত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে শিক্ষার্থীদেরকে পৌরনীতি পাঠ করতে হবে। উন্নততর রাজনৈতিক জীবন লাভের জন্য আমাদেরকে পৌরনীতি পাঠ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি যেহেতু একটু ব্যাপক বিষয়, এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং এই করোনার দুঃসময়ে তোমাদের জন্য আমরা যেটা করছি, যে নিয়মিত অনলাইনে ক্লাস হবে, তোমরা সবাই আমাদের এই অনলাইন ক্লাসগুলো করবে এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই সুশাসনের ধারণা সম্পর্কে। আমাদের প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। আজকে আমরা আলোচনা করলাম পৌরনীতি সম্পর্কে এবং পরবর্তী ক্লাসে আমরা সুশাসনের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো অনুসরণ করবে। সবাইকে ধন্যবাদ।